আপনার আম্মু আমাকে পাঠিয়ে দিল। কুষাণ তার মায়ের কথা শোনা মাত্র তাড়াতাড়ি করে চলে গেল নাস্তার টেবিলে। কুষাণকে আসা দেখে কামিনী বলল, যাও আমার বাবুর জন্য এবার নাস্তা নিয়ে এসো। তোরা সেই কথা শুনে যেতে ধরলে কুষাণ বলল, আম্মু টুনিকে বলো না আনতে। কেন, ও আনলে কি সমস্যা? সমস্যা নাই, নতুন মানুষ না, সেজন্য বললাম। ইরা সেই কথা শুনে বলল, বাড়ির বউদের আবার নতুন পুরাতন কি, প্রথম থেকেই সবটা শিখে নিতে হবে। তোরা সেই কথা শুনে বলল। ওকে, নো প্রবলেম, আনতেছি আমি। কুষাণের সকালবেলা নাস্তা দুটো রুটি, এক বাটি সবজি, একটি ডিম, অটমিল, এক গ্লাস দুধ আর ফলের সালাদ। তোরা কুষাণের নাস্তা আনতেই কুষাণ বলল, তুমিও বসো, তুমি আবার কখন খাবে? হ্যাঁ মা, তুমিও বসো। আব্বু, আমি এখন খাবো না, আপনারা খান। পরে আবার কখন খাবে? এই বলে কুষাণ তোরার হাত ধরে টেনে চেয়ারে বসালো। মীরা তা দেখে বলল, ওকে কি এক্ষুনি খেতে হবে? ও তো সারাক্ষণ বাসাতেই থাকবে, পরে খেয়ে নিবি ওরা। মীরার কথা শুনে তোরার পুরো শরীরে যেন রক্ত টকপক করে ফুটতে লাগলো। খাওয়া নিয়ে এত বড় কথা বলল মীরা। তোরা সেই জন্য ডাক মোড়ে নাস্তা না খেয়ে সোজা রুমে চলে গেল। কুষাণ তা দেখে বলল, তোরা কই যাচ্ছ তুমি? এই বলে কুষাণও তোরার পিছনে পিছনে চলে গেল। ইরা তখন বলল, দেখেছো আম্মু তোমার ছেলের কাণ্ড, একদিনে কেমন বউ পাগল হয়ে গেছে। বউ চলে গেল দেখে সেও চলে গেল। জারিফ চৌধুরী এবার তার মেয়েদের উপর রাগ হলেন। তিনি বললেন, এটা তোমাদের কি ধরনের আচরণ? খাবার সময় কেউ কি কাউকে এভাবে বলে নাকি? ঠিকই হয়েছে, ওই মেয়েকে প্রথম থেকে শিক্ষা না করলে মাথায় উঠে ডান্স করতে শুরু করে দিবে। তোমরা চুপ করবে এবার? 8টা পার হয়ে যাচ্ছে, কিন্তু তাড়াতাড়ি খেয়ে অফিসে চলে যাও। আমি কুষাণকে ডেকে আনছি, ছেলেটা আমার এখন পর্যন্ত কিছুই খায়নি। তোরা আর দুই হাত দিয়ে কুষাণের মাথার চুল টেনে ধরে চিৎকার করে বলল, তুই আমার পিছে পিছে কেন এসছিস? এসব আজার রাত দরদ দেখাবি না আমাকে, খবরদার। তোর বোন আর মা যখন আমাকে উল্টাপাল্টা কথা বলতেছিল তখন কি করেছিলি? তোরা ব্যথা পাচ্ছি আমি, চুল ছেড়ে দাও আমার। না, দেব না, ছাড়ো। না, দেব না ছেড়ে। তোর মা আর বোনের ওপর হওয়া রাগ সব আমি তোর ওপর ছাড়বো। তুই যে এতটা বলদ, সত্যি আমি বিশ্বাস করতে পারছি না। এই বলদটার সাথে আমি কোন দুঃখে প্রেম করতে গিয়েছিলাম, এখন তো আমার মরতে ইচ্ছে করতেছে। আমি আমার আম্মু আর বোনের মুখে মুখে কোনো তর্ক করতে পারি না, এখন আমি কি করতে পারি? তোরা তখন কুষাণের চুলগুলো আরো জোরে জোরে টানতে লাগলো আর বলল, তোকে তর্ক করতে বলেছে কে? তুই কি ন্যায় অন্যায় বুঝিস না? তুই ন্যায় অন্যায়ের প্রতিবাদ করবি। সবাই যে আমাকে অপমান করে, সবাই যে আমাকে অপমান করে করে কথা বলছে, সেটা শুনতে কি তোর খারাপ লাগে না? তোর কি কষ্ট হয় না? এটা তোর কিসের ভালোবাসা? সত্যি করে বল দেখি, আদৌ কি তুই আমাকে ভালোবাসিস? না আমি মরিচিকার পেছনে পড়ে আছি। হঠাৎ কামিনী প্রবেশ করলো রুমে। আর তিনি যখন দেখলেন তোরা কুষাণের চুল ধরে টানছে, তখন কামিনী চিৎকার করে বলল, এই মেয়ে কি করছো এটা? তোরা কামিনীকে আসা দেখে একদম হতভম্ব হয়ে গেল। সে এই মুহূর্তে কি করতে পারে? এদিকে কুষাণের তো ভয়ে কাঁপাকাঁপি উঠে গেছে, নিশ্চয় তার আম্মু আবার তোরাকে অপমান করবে। কিন্তু তোরা কামিনীকে না দেখার ভান করে ধীরে ধীরে তার মুষ্টি খুলল। তারপর আলতো করে চুলগুলো ধরে বলল, কি অবস্থা হয়েছে চুলগুলোর, আজকেই সেলুনে যাবে, বুঝেছো? এই মেয়ে চুল ধরছো কেন বাবু? ও ব্যথা পাবে, চুল ছেড়ে দিয়ে কথা বলো। কামিনী তখন বলল। তোরা তখন তাড়াতাড়ি করে কুষাণের চুল ছেড়ে দিয়ে বলল, আম্মু, আমি তোকে চুলগুলো কাটার জন্য বলেছিলাম, দেখো না কেমন বড় বড় হয়ে গেছে চুলগুলো। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমার বাবুর চুল কখন কাটতে হবে সেটা আমি ভালো করেই জানি। হ্যাঁ, সেটা তো ঠিকই আছে, কিন্তু এখন যেহেতু আমি ওর স্ত্রী, সেজন্য তো এখন আমাকে ওর ব্যাপারে ভাবতে হবে। স্বামীকে নিয়ে কেমন ভাবো তা তো দেখতেই পাচ্ছি। বাবু যে এখনো পর্যন্ত সকালে নাস্তা খায়নি, সে খেয়াল আছে তোমার? ঘরের মধ্যে বসে থাকলে বাবুর কি পেট ভরবে? আসছে বাবুর দরদ দেখাতে, আজাই রে। কথায় আছে না, মায়ের থেকে মাসির দরদ বেশি। এই বলে কামিনী কুষাণকে সাথে করে নিয়ে আবারও ডাইনিং টেবিলে আসলো আর নিজের হাতে খাইয়ে দিতে লাগলো। কুষাণ তখন কামিনীর হাত সরিয়ে দিয়ে বলল, আম্মু, আজ আমি নিজের হাতে খাবো, তোমাকে খাওয়াতে হবে না। কামিনী তখন তার ভ্রু উল্টিয়ে বলল, কি বলছিস? তুই কি আমার উপর রাগ করেছিস বাবা? কুষাণ তখন রাগ করে বলল, হ্যাঁ করেছি, তোমরা তখন তোরার সাথে ওরকম বাজে ব্যবহার কেন করলে? তোরা ভীষণ কষ্ট পেয়েছে। কখন বাজে ব্যবহার করলাম? ওকে তো শুধু বললো একটু পরে নাস্তা করতে, বাড়ির বউদের একটু দেরিতেই খেতে হয়, এতে দোষের কি দেখলি বাবা? এখন তোর নাস্তা করা উচিত, তাই না? ডেকে আনো ওকে, আমরা দুজন একসাথে নাস্তা করব।
কামিনী কুষাণের কথা শুনে দাঁত কটমটিয়ে বলল, বাবা তুমি খেয়ে নাও, আমি বলছি গিয়ে। এই বলে কামিনী আবার কুষাণের রুমে গেল। এদিকে তোরা গলা ছেড়ে দিয়ে জোরে জোরে কাঁদছে। সে ভাবতেই পারছে না কুষাণ এতটা অপদার্থ। তার তো প্রতিবাদ করার কোনো ক্ষমতাই নেই। এই ছেলের কি দেখে সে পাগল হয়েছিল। হঠাৎ কামিনী প্রবেশ করলো রুমে, আর সে তোরাকে বলল, এভাবে ঘরের মধ্যে বসে থাকলে কি পেট ভরবে? না, চারটে খেতে হবে। যাও তাড়াতাড়ি নাস্তা করে নাও, নাস্তা খেয়ে তাড়াতাড়ি দুপুরের জন্য খাবার রেডি করো। তোরা এবার আর চুপ করে থাকতে পারলো না। সে তখন তার কান্না মুছিয়ে বলল, আম্মু, আমি কিন্তু এ বাড়ির কাজের মেয়ে না যে আপনার হুকুম মতো আমাকে চলতে হবে। আমার যখন মন চাইবে তখন আমি নাস্তা করব, আর যখন মন চাইবে দুপুরের জন্য রান্না করব। কামিনী তখন রেগে গিয়ে বলল। কি বললে তুমি? আমাকে তুমি এত বড় কথা বললে? কামিনী তেরে আসতে ধরে থেমে গেল আর বলল, থাক, এখন কিছু বলবো না। দুপুরে মেয়েরা যখন খেতে এসে খাবার রেডি পাবে না, তখন দেখো কি করি। কি করবেন? মারবেন আমাকে? আমার গায়ে যে হাত তুলবে তার হাত আমি একদম ভেঙে ফেলবো। আর হ্যাঁ, আপনার বাড়িতে আমি কাজ করার জন্য আর চারটা ভাত খাওয়ার জন্য আসিনি। ওরকম ডাল ভাত আমার বাড়িতেও গড়াগড়ি খাচ্ছে। আপনারা যেমন পায়ের ওপর পা তুলে খান, আমিও আজ থেকে তেমন পায়ের ওপর পা তুলেই খাবো। কারণ আমি এ বাড়ির বউ, আপনাদের চাকরানি না। ওমর আল্লাহ, আমরা কি তাহলে ভুল মেয়ের সাথে কুষাণের বিয়ে দিলাম? খুবই তো সহজ সরল মনে করেছিলাম একে, কিন্তু এ তো মোটেও সহজ সরল নয়। এই বলে কামিনী রুম থেকে বের হয়ে গেল। কামিনী চলে যাওয়ার পর তোরা আবারও গলা ফাটিয়ে কাঁদতে লাগলো। সে বুঝতে পারছে না জেনে বুঝে কি করে এই জাহান্নামে সে পা রাখলো। তার কপালে যে কি লেখা আছে তা একমাত্র উপরওয়ালা ছাড়া কেউ বলতে পারবে না। হঠাৎ তোরার ফোনে কল বেজে উঠলো। তোরা তখন তাড়াতাড়ি করে রিসিভ করলো। ফোনটা অপর পাশ থেকে তোরার আম্মু বলল, মা কেমন আছিস? কেমন আছিস শুনেই তোরার আরো বেশি কান্না পেল। সে যতই তার কান্না চেপে রাখতে চাইলো ততই আরো জোরে বের হয়ে আসলো। চামেলি বেগম তখন বলল, মা তোরা কথা বলছিস না কেন? এরই মধ্যে আবার কুষাণ এলো খাবার নিয়ে। সে খাবারের প্লেট তোরার সামনে নিয়ে এসে বলল, আম্মু যে তোমাকে ডাকতে এলো, গেলে না কেন? তোরা কুষাণের কথার জবাব না দিয়ে চামেলি বেগমকে বলল, এই তো ভালো আছি আম্মু, তোমরা কেমন আছো? আমরা তো ভালোই আছি, কিন্তু তুই ছাড়া বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছে। এখন এভাবে বলছো কেন? তোমরা তো এটাই চাইতে সব সময়, মাসের মধ্যে 15 দিনেই পাত্রপক্ষের সামনে নিয়ে যেতে, যাতে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। এখন তো তোমাদের খুশি হওয়ার কথা। চামেলি বেগম তখন কাঁদতে কাঁদতে বলল, এভাবে বলিস না মা, মেয়েদেরকে বাবা মা সব দিতে পারে, কিন্তু তাদের ঘরে যে রাখতে পারে না, এটাই যে দুনিয়ার নিয়ম। মন খারাপ করো না আম্মু, এমনিতেই বললাম। আচ্ছা রাখছি, এখন পরে কথা বলবো। ঠিক আছে মা, ভালো থাকিস। কুষাণকে দেখে তোরা বলল, খাবারের প্লেট ঘরের মধ্যে আনছো কেন? যাও প্লেট রেখে আসো। কুষাণ তখন একটু রুটি আর সবজি তোরার মুখের সামনে নিয়ে গিয়ে বলল। হা করো, তোমার জন্য এনেছি খাবারটা। তোরা তখন চিৎকার করে বলল, কুষাণ, যাবে আমার সামনে থেকে? না, যাব না। এই বলে সে জোরে করে তোরার মুখে ঢুকিয়ে দিল খাবার। তোরা এখন না পারছে খেতে, না পারছে ফেলে দিতে। সে খাবার মুখে নিয়ে বলল, আমি খেতে পারি এক শর্তে। সবসময় এত শর্ত জড়িয়ে দাও কেন? এই বলে কুষাণ আরো একবার খাবার তুলে দিল তোরার মুখে। তোরা তখন বলল, কুষাণ প্লিজ থামাও তোমার এসব ভণ্ডামি, আমাকে কিন্তু ভালো লাগছে না কিছু। ওকে, বলো তোমার কি শর্ত? এতদিন তো অনেক মিথ্যে কথা বলেছো, আজ কিছু সত্য কথা বলবে আমাকে? হ্যাঁ বলবো, তার আগে খাবারটা শেষ করো। কেন ভয় লাগতেছে আম্মুকে? বউকে খাওয়ানো দেখলে তো তোমার মায়ের প্রেশার আরো হাই হয়ে যাবে। কাজের কথা বলো। তুমি তো জব করো না, তাহলে করোটা কি? আজ একদম সত্য কথা বলবে। কিছুই করি না, আম্মু আমাকে কোনো চাকরি করতে দেয় না। এই একদিনে যা বুঝলাম, তোমাদের পুরো ফ্যামিলিকে মেনটেন করে তোমার আম্মু আর বোনেরা। হ্যাঁ, কিন্তু তোমার বাবার ব্যবসা তো সবার আগে তোমার সামলানো উচিত। তুমি ঘরে এভাবে মেয়ে মানুষের মতো কেন বসে থাকো? কুষাণ তোরার মুখে আরো একবার খাবার তুলে দিল আর বলল, সবাই ভাবে আমি এখনো ছোট, আমি এসব ব্যবসা বাণিজ্যের কিছুই বুঝবো না। তাহলে এত ছোট বাচ্চাকে ওনারা বিয়ে করালো কেন? সারা বছর মায়ের আঁচলের তলে রাখলেই তো পারতো। এটা আমাদের বংশের নিয়ম। আমাদের বংশের ছেলে মেয়েদেরকে খুব তাড়াতাড়ি বিয়ে দেওয়া হয়। আর আমাদের বংশের আরেকটা নিয়ম, তা হলো এই বংশের কেউ বিয়ের আগে প্রেম ভালোবাসা করতে পারে না। সেজন্য আমি আমাদের প্রেম ভালোবাসা প্রকাশ করিনি, যার জন্য তুমি আমাকে শুধু শুধু ভুল বুঝছো। তাহলে প্রেম কেন করেছিস? কেন আমার জীবনটা এভাবে নষ্ট করলি? কেন আমাকে প্রপোজ করলি?
কেন এতদিন রিলেশনটা চালিয়ে নিয়ে গিয়েছিলি? প্রেমটা কি তোর কাছে ছেলে খেলা মনে হয়েছে? কুষাণ তখন তোরার হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, তোরা প্লিজ বিশ্বাস করো, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। প্রথম ফোনে তোমার কথাবার্তা শুনে আমি একদম ফিদা হয়ে গিয়েছিলাম। তারপর প্রথম যেদিন দেখলাম, সেদিন থেকে দিনরাত শুধু তোমার চেহারাই চোখের সামনে ভাসতো আমার। তখন একবারের জন্য মনে হয়নি আমার মনে এসব প্রেম ভালোবাসার চিন্তা আনা যাবে না। আমার জন্য এসব প্রেম ভালোবাসা নয়, প্লিজ বিশ্বাস করো, আমার ভালোবাসা কিন্তু মিথ্যা ছিল না। এই চুপ কর, মেয়েদের মতো এত ভ্যা ভ্যা করে কাঁদবি না। তুই আমারে যে ঠকাইছিস তার জন্য জীবনেও মাফ পাবি না। তুই তো একটিবার সত্য কথাগুলো বলতে পারতি আমাকে। সত্য কথা বলে তুমি ভালোবাসতে আমাকে? তুমি যদি শুনতে আমি একজন বেকার ছেলে তখন কি কথা বলতে? যদি শুনতে আমাদের পরিবারে এতগুলো মেম্বার, যেখানে 3 বোন জামাই শ্বশুর বাড়ি থাকে, তখন কি রাজি হতে? যখন শুনতে আমি আম্মু আর বোনের মুখের উপর কোনো কথা বলতে পারি না, পুরো সংসারে মায়ের কথা মতো চলে, তখন কি অ্যাকসেপ্ট করতে আমার ভালোবাসা? আমি তোমাকে হারাতে চাইনি তোরা, প্লিজ বিলিভ মি। এজোর মিথ্যে কথা বলে পটিয়েছি। তোমার ভালোবাসার এমন সস্তা গল্প আর বিশ্বাস করছি না আমি। তুমি যদি এতই ভালোবাসতে আমাকে, তাহলে এভাবে অন্য মেয়েকে দেখতে যেতে না। শত বাধা বিপত্তি পেরিয়ে আমাকে বেছে নিতে। দেখতে তো পারছো আমার হাত পা বাঁধা। আম্মু আর বোনের মুখে মুখে তর্ক করতে পারি না। শুধু আমি না, আমাদের পরিবারের সবাই আম্মু আর আপুদের কথার উপর কথা বলতেই পারে না। কি হবে বললে? আমি তো বলছি কি করেছে তারা আমার সাথে। আজ থেকে তুইও বলবি। যদি না বলিস তাহলে কিন্তু আমি তোকে ডিভোর্স দিয়ে চলে যাব। কুষাণ এবার আর কোনো জবাব দিল না। তোরা তখন বলল, আর একটা সত্য কথা বলবে? আর আমি একটা মিথ্যা কথা বলবো না। তোমার যা মন চাই জিজ্ঞেস করতে পারো তুমি। তুমি কি সত্যি অনার্স পাস করেছো, না সেটা নিয়েও মিথ্যে কথা বলেছো? আসলে আমি তোমার সাথে প্রেম করার সময় যা যা কথা বলেছি সবই মিথ্যাই বলেছি। আমি এখনো অনার্স শেষ করিনি। মানে? আমি এবার অনার্স ফাইনাল ইয়ারে উঠেছি মাত্র। তোর আর আবারও প্রচন্ড রাগ উঠল। সে তখন 2 হাত দিয়ে আবারও কুষাণের চুলগুলো টেনে ধরে বলল, তুই লেখ, তুই পড়ালেখা নিয়েও মিথ্যে বলেছিস? ছি ছি ছি, তুই তো 1 নম্বরের চিটার, বাটপার আর ফালতু একটা ছেলে। হঠাৎ কামিনী আবারও আসলো রুমে। কামিনীকে দেখা মাত্র কুষাণ ভয়ে নিজের মুখে খাবার তুলে দিতে লাগলো। তোরা তখন বলল, কি হলো, দাও আমাকে। এই বলে সে নিজেই কুষাণের হাত টেনে নিল তার মুখে। কামিনী তা দেখে বলল, বাবু, তুই তো নিজের খাবারই কখনো হাত দিয়ে খাসনি, সেখানে এই মেয়েটাকে তুলে খাওয়াচ্ছিস? আসলে আম্মু, আসলে হয়েছে কি না, মানে আমি কুষাণ এইভাবে আবোল তাবোল বকতে লাগলো। তোরা তখন বলল, স্বামী বউকে তুলে খাওয়াচ্ছে, এতে প্রবলেম কি শাশুমা? আর হ্যাঁ, এখন আপনার বাবু আর আগের সেই বাবু নেই যে যখন তখন এভাবে পারমিশন ব্যতীত তার রুমে ঢুকবেন। নেক্সট টাইম এভাবে বিনা পারমিশনে আমাদের রুমে ঢুকবেন না প্লিজ। এতটুকু ভদ্রতা আপনার জানা উচিত ছিল। যেহেতু এটা সদ্য বিবাহিত একটা কাপলের বেডরুম, আমরা কখন কোন মুডে থাকি সেটা নিজেরাও জানি না। কামিনী তোরার কথা শোনা মাত্র একদম স্তব্ধ হয়ে গেল। মনে হচ্ছে তিনি আর দুনিয়ায় নাই। কামিনী হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল মাটিতে। কুষাণ তখন চিৎকার করে বলল, আম্মু আম্মু কি হয়েছে তোমার? ওঠো আম্মু। কিন্তু কামিনী চোখও খুলল না, কথাও বলল না। কুষাণ তখন চিৎকার করে বলল, আব্বু দুলাভাই তোমরা কোথায়? তাড়াতাড়ি এসো আমার রুমে। তোরার বিন্দু মাত্র মায়া হলো না বা তার একটু খারাপ লাগছে না, সে বরং খুশি হয়েছে। কুষাণ তখন তোরাকে বলল, আম্মুকে এভাবে অপমান করে কথা কেন বললে? এটা কিন্তু তুমি ঠিক করলে না তোরা। বাহ, ভালোই তো প্রতিবাদ করতে জানো। নিজের মায়ের অপমান সহ্য করতে পারো না, আর আমাকে নিয়ে যখন সবাই অপমান করে, হাসাহাসি করে, তখন তোমার প্রতিবাদ করার ক্ষমতা থাকে না, তখন তুমি দুর্বল হয়ে যাও। এদিকে কুষাণের চিৎকার শুনে সবাই তার ঘরে আসলো। তখন কুষাণ তোরার সাথে আর তর্ক না করে সে তার আম্মুকে কোলে করে বিছানায় ওঠালো। তারপর চোখে মুখে পানি ছিটিয়ে দিতে লাগলো। কামিনী সাথে সাথে চোখ মেলে তাকালো, আর তাকাতেই কুষাণকে জড়িয়ে ধরে বলল, বাবা, এই দিন দেখার জন্য কি আমি বেঁচে আছি? তোর বউ আমাকে এইভাবে অপমান করে কথা বললো, আর তুই কিছুই বললি না? ভাবতে পারছিস সে আমাকে তোর ঘরের আসতে নিষেধ করেছে? জারিফ চৌধুরী তখন কামিনীকে বলল, কি হয়েছে কামিনী তোমার? আমাদেরকেও বলো। কিচ্ছু হয়নি, তবে এখন হবে। আমি এই মেয়ের সাথে আর কুষাণকে থাকতে দেব না। তাড়াতাড়ি তোমরা ডিভোর্সের ব্যবস্থা করো। এই মেয়ে মোটেও সহজ সরল নয়। এই মেয়ে একটা কাল নাগিনী, আমার ছেলের জীবনটা শেষ করে দেবে। কামিনী তখন বলল। কামিনীর কথা শুনে সবাই যেন আকাশ থেকে মাটিতে পড়ে গেল। মাত্র 1 দিন হলো বিয়ে হয়েছে, আর তাতেই কামিনী ডিভোর্সের কথা বলছে। কি করেছে তোরা? কামিনী তখন বলল, ওভাবে সবাই হাঁ করে আছো কেন? আমার মেয়েদের তাড়াতাড়ি অফিস থেকে ডাকো তোমরা।
নিশ্চয়ই এই মেয়ে আমাদের শত্রুপক্ষের লোক, ছদ্মবেশে আমাদের সংসারটা তছনছ করার জন্য এসেছে। আমার কুষাণকে বশ করার আগেই আমাদেরকে একে এই বাড়ি থেকে তাড়াতে হবে। এই বলে কামিনী নিচেই কল দিল মেয়েদের আর কাঁদতে কাঁদতে বলল, কই আমার ইরা, মীরা, লীরা? মা, তোরা তাড়াতাড়ি বাসায় আয়, মস্ত বড় একটা ভুল হয়ে গেছে আমাদের। দুপুরের খাবার রেডি করার জন্য তোরা রান্নাঘরে প্রবেশ করলো। শাহিন, মাহিন, তুহিন তোরার আগেই রান্নাঘরে চলে গিয়েছে, কারণ রান্না করা যে তাদের নিত্যদিনের কাজ। অন্যদিকে টুনি আর জয়া থালা বাসন মাজছে। হঠাৎ লুৎফা এসে একটা লিস্ট বের করে বলল, আজকে হবে মুগের ডাল, খাসির মাংসের রেজালা, চিংড়ির মালাইকারি, সর্ষে ইলিশ, মিক্সড সবজি, বেগুন ভাজি, ছোট মাছের চচ্চড়ি আর চাটনি। চটপট করে শুরু করে দাও সবাই। তোরাকে রান্নাঘরে দেখে লুৎফা বলল, তুমি এখানে কেন? নিজের ঘরে যাও। তোমাকে রান্নাঘরে আসতে নিষেধ করেছি না কামিনী বুবু? তোরা লুৎফার কথা শুনে খাবারের লিস্টটা হাতে নিয়ে বলল, এটা আমার সংসার, আমি রান্নাঘরে থাকবো না তো কে থাকবে? আপনি আমাকে নিয়ে ওকালতি না করে ঘরে গিয়ে আরাম করুন, আর যদি মনে করেন রান্নায় সাহায্য করবেন তাহলে আমাদের সাথেই থাকুন। লুৎফা তোরার কথা শুনে বলল, এই মেয়ে কি বলছো এসব? মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ ঠিক আছে চাচিমা, আপনি এখন আসতে পারেন। আর হ্যাঁ, আজ থেকে আমি পরিচালনা করব এসব। কোন দিন কি রান্না হবে সব আমার পরিকল্পনা মতো হবে। লুৎফা তোরার কথা শুনে চিৎকার করে কামিনীকে ডাকতে লাগলো। বুবু, বুবু, কই তুমি? তাড়াতাড়ি এসে দেখে যাও, এই মেয়ে তো তোমার সংসারটা প্রায় নিয়েই ফেললো। তোরা লুৎফার কথায় কান না দিয়ে শাহিন, মাহিন আর তুহিনকে বলল, দুলা ভাই, আপনারাও প্লিজ চলে যান রান্নাঘর থেকে। শাহিন সেই কথা শুনে বলল, এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে, তোরা নিজেদের লিমিটের মধ্যে থাক। মাহিন আর তুহিনও চুপচাপ থাকলো না, তারাও প্রতিবাদ করতে এলো। তোরা তখন বলল, শালা কাপুরুষের দলেরা, লজ্জা করে না এভাবে শ্বশুর বাড়িতে এসে রান্না বান্নার কাজ করতে? যদি ঘর জামাই থাকার ইচ্ছাই হয় তাহলে নিজেদের সম্মান বজায় রেখে থাকো। শাহিন তোরার কথা শুনে একদম তেরে এসে বলল, তোরা মুখ সামলিয়ে কথা বলো। একবার ঠান্ডা মাথায় নিজের বিবেককে প্রশ্ন করুন, আপনারা যা করছেন তা ঠিক করছেন কিনা। এভাবে অপমান সহ্য করার চাইতে মরে যাওয়া কিন্তু অনেক ভালো। তুমি কিন্তু আমাদের অপমান করছো, এভাবে কথা বলার সাহস তোমার হয় কি করে? দুপুরে রান্নাবান্নার সময় পার হয়ে যাচ্ছে দুলাভাই, আমি এখন অযথা তর্ক করে সময় নষ্ট করতে চাই না। প্লিজ আপনারা ঘরে গিয়ে রেস্ট করুন। আজ থেকে আমি টুনি আর জয়া সামলাবো রান্নাঘর। আপনাদেরকে এভাবে মেয়েদের মতো রান্না করতে হবে না। কামিনীর সংসারে তোমার হুকুমদারি চলবে না তোরা। কামিনী এমনিতেই তোমার উপর রেগে আছে, ওনারা 3 কাল নাগিয়ে আসলেই তোমাকে নিয়ে ছোটোখাটো একটা সালিশ শুরু হবে। তার ভেতর তুমি নতুন করে অশান্তির সৃষ্টি করো না। সেটা পরে দেখা যাবে, এখন আমি যেটা বলছি সেটাই শুনুন আপনারা। এতে আপনাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু বরং লাভই হবে। আপনারা কি চান না এ বাড়িতে আত্মসম্মানের সহিত থাকতে? আপনারা হলেন জামাই মানুষ, আপনারা কেন বাবুর্চির মতো দিন রাত এভাবে রান্না করবেন? শাহিন, মাহিন, তুহিন তোরার কথা শুনে চলে গেল, কারণ তাদেরকেও আর মেয়েদের মতো এভাবে রান্না বান্না করতে ইচ্ছে করে না। হঠাৎ কুষাণ এলো রান্নাঘরে। সে এসে তোরাকে হাত ধরে টেনে বের করলো রান্নাঘর থেকে আর বলল, তোরা প্লিজ বাড়াবাড়ি করো না, ওদের সংসার ওদের মন মতোই চলতে দাও। আমার এসব অশান্তি ভালো লাগছে না কিন্তু। তোরা তখন কুষাণের হাত ঝটকা দিয়ে ফেলে দিয়ে বলল, আমি তো অশান্তি করার জন্যই এসেছি এখানে। যেদিন এই সংসারে শান্তি ফিরে আসবে সেদিন তো থাকবো না আমি। তবে যতদিন অশান্তি আছে আমিও ততদিন আছি। মানে আবার কি? তোর মতো অপদার্থ, আনস্মার্ট, দুর্বল, ভীতু, মিথ্যেবাদী ছেলের সাথে সংসার করবেটা কে? তোরা তখন বলল। এই বলে তোরা আবারও রান্নাঘরে চলে গেল। কুষাণ তখন তোরার পিছে পিছে চলে গিয়ে হঠাৎ তোরাকে কোলে তুলে নিল। তোরা এদিকে কুষাণের পিঠে খামচি আর চিমটি দিতে বলল, কুষাণ নেমে দাও আমাকে, তা না হলে কিন্তু খুবই খারাপ হয়ে যাবে। কুষাণ সোজা তার ঘরে নিয়ে গিয়ে নেমে দিল তোরাকে। তারপর ঘরের দরজা লাগিয়ে দিয়ে বলল, তোরা তুমি কিন্তু এবার একটু বেশি বেশি করছো, প্লিজ থামিয়ে দাও তোমার এই জিদ। আবার আমার বোন আর মায়ের সাথে তুমি পারবে না কিন্তু। তুই ভীতু হতে পারিস কিন্তু আমি না। আমি এদের মা বেটিদের শেষ দেখে ছাড়বো। তুই তোর মতোই চুপচাপ থাক, শালা ভীতু কোথাকার। তোরে খুন করলেও আমার মনের দুঃখ যাবে না। কুষাণ তখন তোরার হাত ধরে গলায় দিয়ে বলল, হ্যাঁ খুনি করো, আমার ও আর বেঁচে থাকতে মন চায় না। এমন ঠুনকো জীবন দিয়ে আমি করবোটা কি? আমাকে যেতে দাও কুষাণ, প্লিজ আমাকে যেতে দাও।
তোরা তখন বলল। কুষাণ হঠাৎ তোরাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি জানি তুমি জিদ করে আমাকে বিয়ে করেছো, তাই বলি কি আমাদের সম্পর্কটা এভাবে এগোবে? আমরা যে দুইজন দুইজনকে ভালোবাসি সেটা কি করে ভুলে গেলে তোরা? আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? সব কিছু ভুলে প্লিজ আমাকে তোমার আপন করে নাও। এটা জীবনেও সম্ভব না। তোরে আমি আর বিশ্বাস করছি না। শুধু তোর মা আর বোনেদের উচিত জবাব দেওয়ার জন্য পড়ে আছি আমি। তোরা তখন বলল না। এই বলে তোরা দরজা খুলতে দেখে দরজার সামনে ইরা, মীরা, লীরা আর কামিনী চৌধুরী দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সেখানে সবাই আসতে লাগলো। মনে হচ্ছে তোরা মস্ত বড় কোনো অপরাধ করেছে, সেজন্য তাকে এইভাবে ঘিরে আসে সবাই। আর কেমন যেন সবাই চোখ বড় বড় করে তাকিয়ে রয়েছে। তোরা মাঝখানে আর তার চতুর্পাশে জানোয়ার রূপী কিছু মানুষ সে দাঁড়িয়ে থাকতে দেখছে। মানুষ শব্দটা আসলে তাদের সাথে যায় না। ইরা, মীরা, লীরা হলো 3টা বিষাক্ত নাগিন, তার কামিনী হলো নাগরানী। তোরা নিচু মুখ হয়ে বসে আছে, সে কোনো কথাই বলল না। হঠাৎ ইরা তোরার মুখ উপরে করে বলল, তুই আমার আম্মুকে কি বলেছিস? মীরা এবার তোরার মুখ তার দিকে ঘুরিয়ে নিয়ে বলল,